আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। এটাকে বলা হয় হাই প্রেশার বলে অনেকে জানেন। উচ্চ রক্তচাপ খুব ক্লোজলি রিলেটেড বা খুব ভালোভাবে সংযুক্ত থাকে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বা আপনার কার্ডিয়াক অ্যারেস্টের সাথে সম্পর্কযুক্ত থাকে। কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কারণে আপনার হাইপার টেনশন তাদের বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তাদের হতে পারে। যেমন এজ, সেক্স, রেস, ফ্যামিলি হিস্ট্রির উপর নির্ভর করে। আপনার যদি কোলেস্টেরল ইনটেক বেশি করে থাকেন, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে হতে পারে, যেমন হাই সল্ট ইনটেক, ল্যাক অফ এক্সারসাইজ এবং সেডেন্টারি লাইফস্টাইল বা সেডেন্টারি প্রফেশন, লেস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্মোকিং, এসব কারণে আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হতে পারে। উচ্চ রক্তচাপের ক্লাসিফিকেশন যদি দেখেন, এখানে আপনার অপটিমাল নর্মাল ব্লাড প্রেশার বা রক্তচাপ হচ্ছে 120/80। যদি 130-এর উপরেরটা 130-এর নিচে থাকে এবং নিচেরটা 85-এর ভিতরে থাকে বা নিচে থাকে, তাহলেও এটা নর্মাল। যদি নিচেরটা 85 থেকে 89-এর মধ্যে থাকে এবং উপরেরটা বা সিস্টোলিক প্রেশারটা যদি 130 থেকে 139 থাকে, তাহলে এটাকে আমরা বলি হাই নর্মাল। এছাড়া আরেকটা থাকে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এটা আমরা বলে থাকি যে শুধুমাত্র উপরেরটা বাড়ে, সিস্টোলিক হাইপারটেনশনটা উপরের দিকে ওঠে। এক্ষেত্রে দেখা যায় যে উপরেরটা 160, আবার নিচেটা দেখা যায় যে নর্মাল 80 বা 90-এর নিচে। সেক্ষেত্রে আমরা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন বলি। ব্লাড প্রেশার কেন হয়? ব্লাড প্রেশার মূলত আপনার পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়। পেরিফেরাল রেজিস্ট্যান্স কীভাবে বাড়ে? যেমন আপনার আমাদের সারা শরীরে যে রক্তের শিরা ধমনীগুলো ছড়িয়ে আছে, যেগুলোকে ব্লাড ভেসেল বলে, এই রক্তের শিরা ধমনীগুলোতে যদি আপনার চর্বি পরিমাণ জমে যায়, ব্লাড কোলেস্টেরল যদি এখানে ওয়ালের সাথে এই উপশিরার দেওয়ালের সাথে বা ওয়ালের সাথে যদি লেগে এটাকে যদি আরও সরু করে দেয়, এই যে নালীর ভিতর দিয়ে শিরা বা ধমনীর নালীর ভিতর দিয়ে যে ব্লাড যায়, এটা যদি আরও সরু হয়ে যায়, ওখানে যদি ক্লট ফর্মেশন হয়, যদি ওখানে যদি চর্বি জমে যদি ওটাকে আরও ন্যারো করে দেয় বা সরু করে দেয়, সেক্ষেত্রে ব্লাড যাওয়ার ক্ষেত্রে একটা ফোর্স হয়। এটা হলো পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, মানে প্রেশার যেতে চাপ পড়ে। এটাই আপনার ল্যাটারাল প্রেশার বা ব্লাড প্রেশার। এটা আপনার পেরিফেরাল ভেসেল, মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে, হাতে পায়ের ভেসেলগুলোতে হতে পারে। এছাড়া আমাদের হার্টের নিজের যে শিরা ধমনী আছে, ব্লাড ভেসেলগুলো আছে, সেখানেও রক্ত জমে এই সমস্যাটা করতে পারে। কিছু কারণে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যেতে পারে বা ব্লাড প্রেশারের সমস্যা মানুষের দেখা দিতে পারে। যেমন আপনার অবেসিটি, যদি তার ওজন নিয়ন্ত্রণে না থাকে, যদি সে মডারেট টু হেভি অ্যামাউন্ট অ্যালকোহল কনজামশন করে, অনেক বেশি অ্যালকোহল খায়, যদি তার স্মোকিং হিস্ট্রি থাকে, যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, কোলেস্টেরল ইনটেক যদি বেশি করে, সে যদি চর্বি জাতীয় বেশি খাবার খায়, যদি তার ছোটোবেলায় সে তার মায়ের গর্ভে থাকতে যদি IUGR থাকে, মানে বাচ্চার যদি গ্রোথ রিডাকশন হয়ে থাকে, এছাড়া যদি লো বার্থ ওয়েট হয়ে থাকে কোনো বাচ্চার, তারও পরবর্তী জীবনে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া কিছু হরমোনজনিত কারণ বা আপনার এন্ডোক্রাইন কজের কারণে হতে পারে, যেমন আমাদের গলায় থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে গেলে হাইপার থাইরয়েড বা থাইরোটক্সিকোসিস এবং কমে গেলে হাইপোথাইরয়েডিজম, দুটো ক্ষেত্রেই আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়া আপনার এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে হাইপার প্যারাথাইরয়েডিজমেও বাড়তে পারে। এছাড়া কুশিং সিনড্রোম আছে, কন সিনড্রোম আছে। কুশিং সিনড্রোম মূলত আয়াট্রোজেনিক বা ড্রাগ কজ, স্টেরয়েড ওভার ইনডিউসের কারণে, ওভার কনজামশনের কারণে কুশিং হয়, সেখান থেকে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়া আপনার অন্য কিছু রোগ আছে, যেমন লিডল সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা, এসব ক্ষেত্রেও আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। আমরা কিভাবে উচ্চ রক্তচাপ ডায়াগনোসিস করি, নির্ণয় করি? উচ্চ রক্তচাপ ক্লিনিক্যালি নির্ণয় করা হয়। উচ্চ রক্তচাপ আপনার সবচেয়ে ভালো যদি হোম সেটআপে যদি আপনি ব্লাড প্রেশার মাপেন, 1 মাসে 4 বার আমরা মাপতে বলি, সেখানে যদি বেশি পাওয়া যায় একাধিকবার, তাহলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি এবং এটাই আমরা ক্লিনিক্যালি কনফার্ম হই।
এছাড়া আপনি যদি কোনো ডাক্তারের চেম্বারে আসেন বা হসপিটালে আসেন, সেখানে যদি ডাক্তার যদি আপনার ব্লাড প্রেশার মাপে, সেক্ষেত্রে আপনার 20% ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে। একে বলে হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন। এ কারণে আমরা রোগী আসার পরে ব্লাড প্রেশার মাপি, যদি বেশি পাই তখনই আমরা এটা কনফার্ম করে দেই না যে রোগী ব্লাড প্রেশারে ভুগতেছে। আমরা তখন তাকে 5 মিনিট বিশ্রাম নিতে বলি, 5 থেকে 20 মিনিট বিশ্রাম নিতে বলি। তারপরে কালম অ্যান্ড কোয়াইট পরিবেশে আমরা তার ব্লাড প্রেশার আবার রিপিট বা রিচেক করি, আবার ব্লাড প্রেশার মেজার করি, যে তখনও যদি বেশি থাকে কিনা, তাহলে আমরা ব্লাড প্রেশার কিনা এটা নির্ণয় করি। ব্লাড প্রেশার যেহেতু ক্লিনিক্যালি মেজার করার মাধ্যমে, স্পিগমোম্যানোমিটার দিয়ে মেজার করার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। এবং ব্লাড প্রেশারের রোগীকে সারা জীবন যেহেতু ঔষধ খেতে হবে তার কমপ্লিকেশনগুলো কন্ট্রোলে রাখার জন্য, যাতে কমপ্লিকেশন না হয়, সে কারণে আমরা খুব বেশি সতর্ক থাকি যে আপনার এটা নিশ্চিত হয়ে তারপরে আমরা ওষুধ দেব। এ কারণে হচ্ছিল হোম সেট আপে ব্লাড প্রেশার মাপা এবং ডায়াগনোসিসে কনফার্মিটিতে আসাটা বেশি ভালো। এছাড়া আমরা কিছু রক্তের পরীক্ষা করে থাকি অ্যাসোসিয়েটেড, ইনিশিয়ালি কিছু টেস্ট করি, যেমন হচ্ছে আপনার সিবিসি করি, তারপরে সিরাম ইলেকট্রোলাইট করি, সিরাম ক্রিয়েটিনিন করি। কারণ কি, কিডনির কারণে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের কারণে, রেনাল প্যারেনকাইমাল ডিজিজের কারণেও হাইপার টেনশন হতে পারে। কিডনির অনেকগুলো কারণে হাইপার টেনশন হতে পারে। এ কারণে আমরা সিরাম ইলেকট্রোলাইট করি, সিরাম ক্রিয়েটিনিন করি, সিবিসি করি। থাইরয়েডের কথা যেহেতু বললাম, এ কারণে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করি, টিএসএইচ করে থাকি। এই পরীক্ষাগুলো আমরা ওজিটিটি করি, যে তার সাথে ডায়াবেটিস আছে কিনা এটার জন্য আমরা ওজিটিটি করি, ইসিজি করি, 12 লিড ইসিজি করে থাকি। এছাড়া কিছু আমরা স্পেশাল ইনভেস্টিগেশন বা পরীক্ষা করে থাকি, যেমন হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। রেনাল কজ বেশি থাকে, এ কারণে রেনাল অ্যাঞ্জিওগ্রাম, এবং রেনাল অ্যাঞ্জিওগ্রাম থাকি, ইউরিনারি ক্যাটেকোলামিন দেখি, এবং ইউরিন অ্যানালাইসিস করি ইনিশিয়াল টেস্টে। সেখানে আমরা ইউরিন অ্যানালাইসিসে প্রস্রাব দিয়ে আপনার রক্ত যাচ্ছে কিনা, প্রস্রাব দিয়ে সুগার যাচ্ছে কিনা, প্রস্রাব দিয়ে প্রোটিন বা আমিষটা বের হয়ে যাচ্ছে কিনা, এগুলো আমরা ইউরিন অ্যানালাইসিস করি। এবং এই পরীক্ষাগুলো করার উদ্দেশ্য থাকে আমাদের কজ আইডেন্টিফাই করা। আমাদের ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ যে হয়েছে, হাই প্রেশার যে হয়েছে, এই হাই প্রেশার কী কারণে হয়েছে সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, যাতে আমরা কারণগুলোর ট্রিটমেন্ট দিতে পারি। এরপরে আমরা ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে রোগীদের কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি। আমরা এখানে বয়স ভাগ করি, যদি 55 এর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে শুরু করি। যদি 55 এর বেশি হয়ে থাকে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করি। এরপরে যদি প্রথম স্টেপে যদি এই ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, তাহলে এই A+C বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এসি ইনহিবিটরের সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুটোই দিয়ে দিই একসাথে পেশেন্টকে। যদি এটাও কন্ট্রোল না হয়, এই দুটো ওষুধের সাথে আমরা ডায়ুরেটিক যুক্ত করি। এই তিনটাতেও যদি রোগীর ব্লাড প্রেশার কন্ট্রোল, উচ্চ রক্তচাপ কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আমরা আরও একটা ওষুধ যোগ করি, সেটা আলফা বা বিটা ব্লকার। এই আলফা ব্লকার হচ্ছে পটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ। এটা পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর কমিয়ে এটা ব্লাড প্রেশার, ওবেসিটি পেশেন্টদের এটা ভালো কাজ করে। আপনার অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা আমরা দিয়ে থাকি সাধারণত টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে পোস্ট এমআই, মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে যখন রোগীকে ডিসচার্জ দিই তখন আমরা এসি ইনহিবিটর দিয়ে থাকি। এটা হচ্ছে রেনাল প্রোটেক্টিং, এবং হচ্ছে যদি টাইপ 1 ডায়াবেটিস হয় এবং সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনের ক্ষেত্রে আমরা এই এসি ইনহিবিটর দিয়ে থাকি। এসি ইনহিবিটর খুব দ্রুত ব্লাড প্রেশার কমাতে পারে। এসি ইনহিবিটর যদি ইনটলারেন্ট থাকে, মানে সহ্য করতে না পারে, যদি পেশেন্টের যদি অনেক বেশি হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করে, ড্রাই কাফ হয়, সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর বাদ দিয়ে পেশেন্টদের এআরবি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে থাকি। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে ওষুধ আছে আপনার লোসার্টান, ভ্যালসার্টান, ওলমিসার্টান, টেলমিসার্টান, এবং এসি ইনহিবিটরের মধ্যে আছে হলো রেমিপ্রিল, অ্যানালাপ্রিল, এই ধরনের ওষুধগুলো। এরপরে আমরা দিয়ে থাকি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা এল্ডারলি পেশেন্টদের দেওয়া হয়। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, যেটা আমি আগেই বর্ণনা করেছি, যে শুধুমাত্র সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে থাকি। এগুলো হচ্ছে আপনার অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিকারডিপিন, সিলডিপিন, এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি এল্ডারলি পেশেন্টদের বা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে।
আইসোলেটেড সিস্টেলিক হাইপার টেনশনে আরও একটা ওষুধ দেওয়া হয়, সেটা হচ্ছে ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স আবার সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনও করে। ডায়ুরেটিক্স ওষুধের মধ্যে আছে আপনার লুপ ডায়ুরেটিক্স, যেমন ফ্রুসেমাইড, এটা হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টদের অনেক বেশি দেওয়া হয় বিভিন্ন কারণে। এছাড়া আপনার হাইড্রোক্লোরোথায়াজাইড আমরা হোম সেট আপে দিয়ে থাকি পেশেন্টদের। এটা চমৎকার একটা ড্রাগ আপনার ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে। এছাড়া আমরা আলফা ব্লকার দিই, শুধু আলফা ব্লকার আমরা ওষুধ দিয়ে থাকি ইসের ক্ষেত্রে আপনার প্রোস্টেট যদি কারো এনলার্জ হয় সেক্ষেত্রেও এটা ভালো কাজ করে। আবার অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবেও আমরা আলফা প্রেস ওষুধগুলো দিয়ে থাকি। যখন চতুর্থ স্টেজে যখন প্রেশার কন্ট্রোল হচ্ছে না তখন দিয়ে থাকি। বিটা ব্লকারের অ্যান্টি হাইপারটেনসিভ রোল খুব বেশি নাই। বিটা ব্লকারকে আমরা মূলত দিয়ে থাকি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, এবং হচ্ছে আপনার অ্যানজাইনা এবং হার্ট ফেলুর, মানে হার্ট কাজ করতেছে না, এই তিনটা ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিয়ে থাকি। তবে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এসব পেশেন্টদের ক্ষেত্রে আপনার বিটা ব্লকার পেশেন্টের মর্টালিটি রেট অনেক কমিয়ে দেয়। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নিশ্চয় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।